ঘুম ভেঙে শ্রেয়া নিজের শরীরের দিকে তাকিয়ে প্রচণ্ড বিস্মিত হলো। কপালে ভাঁজ পড়ল এক দুটো। অঢেল চিন্তায় মগ্ন হয়ে গেল। প্রথমবার শাড়ি পরে ঘুমিয়েছে। আশ্চর্যের কাণ্ড হলো, গা থেকে একটুও সরে যায়নি। বাধাবিহীন শাড়ি ঘুমের ঘরে পরতেও পারত, এতে সন্দেহের অবকাশ নেই, কিন্তু হলো বিপরীত। দেহ থেকে সরল না। শ্রেয়া চক্ষু মেলে দেখে শাড়ি একদম ঠিক আছে, পা থেকে ওপরে ওঠেনি, বুক থেকেও সরেনি, অথচ রাত্রের অনেকখানি প্রহর কেটেছে ওর শাড়ির ভাবনায়। ইতস্তত বোধ হয় তুর্যকে একটাবার বলতে পারিনি কাঁথার কথা। ভেবেছিল কাঁথা দিয়ে গা ঢাকা দিলে মান ইজ্জত বেঁচে যাবে। এখন দেখা গেল সব ঠিক আছে, তবে স্বস্তির নিঃশ্বাস ছাড়তে পারিনি। কি করে সম্ভব? যেখানে থ্রি পিসই ঠিকঠাক থাকে না, শাড়ি! এ যেন অবিশ্বাস্য, বিস্ময়কর ব্যাপার স্যাপার। তবুও মান সম্মান বেঁচে গেছে তুর্যের সম্মুখে, এদের ঢের। চুলগুলো হাত খোপা করে বিছানা ছাড়ে শ্রেয়া। মানুষ সাধারণত ঘুম থেকে উঠে ওয়াশরুমে ছুটে ব্রাশ করতে, কিন্তু ও গেল বারান্দায়। উদ্দেশ্য? নতুন প্রত্যুষে ঢুলো ঢুলো আবছা দৃষ্টি চৌধুরী বাড়ির সৌন্দর্য দেখবে। ভেতরকার নয়, বাহিরে। বৃষ্টিতে ভিজে এখনও পিচ্ছিল হয়ে আছে বারান্দার মেঝে। শুকনো কাপড় দিয়ে মুছলে কিংবা রোদ্দুরের দেখা মিললেই শুকিয়ে যাবে। সূর্যকে কৃষ্ণমেঘ আড়ালে রেখে ঘাপটি মেরে অম্বরে বসে আছে দিব্যি। এক প্রকার লড়াই চলছে তাদের মাঝে। হয়তো লড়াইয়ে মেঘ বৃষ্টি হয়ে নামবে, নয়তো দিবাকর মেদিনীদের রশি বিলিয়ে উজ্জ্বল করে তুলবে প্রকৃতি। শ্রেয়া বারান্দার দরজায় দাঁড়িয়ে দেখতে পেল নুরুল চৌধুরী দুহাত পেছনে আড়াআড়িভাবে বেঁধে হাঁটাহাঁটি করছেন বিরতিহীন। ওনার পাশে বাগানের একাংশ জুড়ে নানান ফুলের গাছ। ফুলের গাছগুলো সমাপ্তি রেখা যেখানে টেনেছে সেখানে অবস্থিত একটা পেয়ারা গাছ। বেশ বড় বড় পেয়ারা ঝুলে আছে তাতে। থেকে থেকে তিনি বারংবার চক্ষু নিক্ষেপ করছেন গাছটায়। পাতার চেয়ে পেয়ারার পরিমাণে বেশি মনে হলো শ্রেয়ার কাছে। অবিলম্বে খালি রুমে ঢুকে ফিরে আসলো। শ্বশুর যদি সাত সকালে পুত্রবধূকে এলোমেলো অবস্থায় দেখেন তাহলে তা খুবই নিন্দাজনক। বলতে পারে মেয়েটা অগোছালো, অভদ্র। ফলস্বরূপ তড়িঘড়ি করে ফিরে এসে বিছানায় বসে পড়ল। ভেবে ভেবে অবাক হচ্ছে তুর্য কখন উঠল। ওকে কেন একটাবারও ডাকলো না? গেল কোথায়? রাতের অনেকখানি সময় ও ব্যয় করেছে তুর্যের কথাগুলো চিন্তা করে। ভাবলো তুর্য সঠিক, কিন্তু ওর ভিত্তিটাও ফেলনা নয়। মানুষটা ওকে ভালো বা না বাসুক, নিজের দিক থেকে ভাবনাগুলো খোলামেলা করবে। 3 বছর আগে হাল ছেড়ে দিয়ে যে ভুল করেছে সেটা পুনর্বার ঘটাবে না। তুর্য ভালোবাসে না, তাই বলে ওর গলা তো চেপে ধরেনি। তাহলে তো নিজের অন্তঃপুরের অনুভূতিদের সাথে বেইমানি করবে। যা বলবে সোজাসাপটা। কাঠ দ্বারা তৈরি কারুকার্য নিমৃত আলমারি খুলে একটা কালো রঙের মাঝে লাল পাড়ের শাড়ি হাতে তুলে নিল। গোসল সেরে এসে ভেজা চুলে তোয়ালে পেঁচিয়ে বসে রইল বিবশ মুখে। কোনো কিছুই গোছাতে পারছে না ও। কাঁদতে ইচ্ছে করছে ভীষণ। এই মুহূর্তে প্রিয় মানুষের সান্নিধ্য খুবই প্রয়োজন। হাউমাউ করে চিৎকার করে কাঁদতে পারলে কিছুটা শান্তি মিললেও হয়তো মিলতে পারে। কেন ওর জীবনে সব কিছু সহজভাবে হয় না? যাই পেতে চায় কঠিন সাধনার পরও পায় না। অভাগীদের জীবন এমনই বোধ হয়। অক্ষিকোটর ছাপিয়ে জলধারা নেমেই এলো অবশেষে। ফাতেমা চৌধুরী বসে বসে তসবি পড়ছেন চোখ বুজে। তুর্যের কথার জবাবে তখন বিমূঢ়তার বাঁখারা হয়ে পড়েন। ভীত সন্ত্রস্ত হয়ে নিরহ মুখ করে পালিয়ে যেতে চায়, কিন্তু সুযোগ পাচ্ছিলেন না, পেলেনও না। তবে ছেলে এসে বাঁচিয়ে দিলেন ওনাকে। নুরুল চৌধুরী তুর্যের পাশে বসে রহিমার কাছে চা চাইলেন। বাইরে থেকে হেঁটে ফিরেছেন তিনি। নামাজ পড়তে বেরিয়েছিলেন, রাস্তায় হাঁটলেন তৎপর বাগানে। হাঁটাহাঁটির অভ্যেসটা উনি যৌবন বয়স থেকে রপ্ত করেছেন। তখন তিনি একা হাঁটতেন না, পাশে থাকতেন ওনার প্রিয় মানুষ। সকালে সন্ধ্যায় হাঁটার নাম করে লুকিয়ে বাঁচিয়ে কত শত প্রেমময় কাব্য লিখেছেন, তা সীমাবদ্ধ থেকে যায় দুজনের মধ্যেই। সেই প্রিয় মানুষটা একটা প্রাণ রেখে গেল দুনিয়ায়, অথচ তিনি কথা দিয়েও আগলে রাখতে পারলেন না। এক বুক হতাশা মিশ্রিত নিঃশ্বাস নিঃশব্দে নাসারন্ধ্র গালিয়ে বাহিরে বের হলো। গম্ভীর স্বরে বললেন, তোমার বউ উঠেছে তুর্য? কেন, বউ সমেত আমাকেও ঘর ছাড়তে হবে? সোফায় মাথা এলিয়ে বসেছিলেন তুর্য। বাবার কথায় সোজা হয়ে বসল। ছেলের ঘাড় তেরামো কথায় নুরুল চৌধুরীর চোয়াল শক্ত হয়ে আসে। ফাতেমাও তসবি পড়া বন্ধ করে কান পেতে রইলেন পরবর্তী কথা শোনার অপেক্ষায়। তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন দ্বন্দ্ব একটা আজ লাগবেই। বাপ ছেলে দুজনে তেরা প্রকৃতির, রকচটা স্বভাবের। মিলে গেলে খাপে খাপ। আগে গ্রামে পাশের বাড়িতে ঝগড়াঝাটি হলে তিনি কোমর বেঁধে লেগে পড়তেন উপভোগ করার জন্য, তার মতে সুন্দর দৃশ্য। কিন্তু বিয়ে বসে যখন ইট পাথরের নগরীতে পা রাখলেন, আশেপাশের মানুষের ঝগড়া চুলোচুলি দূর কান পেতে চাপা আওয়াজটাও শুনতে পান না। ওনার দ্বন্দ্ব কলহ দেখার তীব্র আকাঙ্ক্ষাটা মাঝে একবার পূরণ হয় আরিয়ানার মাধ্যমে। আরিয়ানা বাড়িতে পা রাখতে চৌধুরী বাড়ি গরম হয়ে ওঠে, আর আগুনের তেজ কমে আসতো তুর্য বাড়িতে না পা রাখলেই। দিনগুলো ভারী মজার ছিল। নুরুল চৌধুরী শক্ত কণ্ঠে বলে উঠলেন, তেরামো কবে ছাড়ছ?
তোমাকে বিয়ে করতে আমি অনুমতি দিয়েছি বলে লাফ দিয়ে আমার ঘাড়ে চেপে বসবে? লেকচারারের চাকরি ছেড়ে বিজনেসে জয়েন করো। একা হাতে সামলাতে হিমশিম খাচ্ছি। আয়ুষও নিজের পেশা ছাড়তে রাজি না। আমরা দুই ভাই বুড়ো বয়সে কত করব। সে না হয় আগে থেকেই এই পেশায় নিয়োজিত, কিন্তু তুমি কেন বিজনেস ছেড়ে ছুড়ে এই পেশায় লেগে পড়লে? তুর্য নির্বিঘ্নে জবাব দেয়, কারণটা আপনার অজানা নয়। আমি মানুষের কাছ থেকে অপবাদ কুড়াতে পারবো না, লোকমুখে শুনতে পারবো না বড় ভাইকে সব কিছু থেকে সরিয়ে নিজে একা বাবার টাকা ভোগ করছি। আসল কথা তো কেউ জানে না। সমাজের মানুষ একটা কারণ পেলে হাজারো কারণ বানাতে দ্বিধাদ্বন্দ্ব বোধ করে না। একজন বলেছে পরবর্তী শতজন বলবে। যে বলেছে তার সাথেই তো ভালোই যোগাযোগ রেখেছ। নুরুল চৌধুরীর কথা শুনে তুর্য অধর কার্নিশে বাকিয়ে বলে, ভাই তো ভাই ফেলে দেওয়া যায় না। আমাকে হাজারটা কঠিন কথা বললেও মাথায় থাকবে মানুষটা আমার ভাই। সে দূরে গিয়েছে বলে আমিও দূরে সরে আসবো নাকি? তাহলে তার কথা ধরে রেখে আমার বিজনেস সামলাচ্ছ না কেন? আপনার সব কিছুতে প্রথম অধিকার আমার বড় ভাইয়ের, আপনার বড় ছেলের। ভাই আসুক, নিজের ভাগ বুঝুক, অবশিষ্ট থাকলে বাকিটা আমি বুঝে নেব। আর চাচার ভাগেরটা সম্পূর্ণ আয়ুষ ও আয়ুষীর। তাছাড়া আমি আপনার কম টাকা নিইনি। এখনও আপনার দেয়া টাকা আছে আমার অ্যাকাউন্টে। বাড়ির বড় ছেলে অন্যের অধীনে চাকরি করছে, আমি কেন বাবার টাকায় চলবো? আর ঠিক আছে, যে ছেলে বাবা মায়ের উপর মিথ্যা আরোপ লাগিয়ে চলে যায় তার ব্যাপারে আর কিছু শুনতে চাইছি না। তোমার বউকে ডাকো, কথা আছে। তোমার মা সব বলেছে আমাকে। 3 বছর আগে মেয়েটা এই বাড়িতে পুত্রবধূ হয়ে এসেছিল। আমি ওই মেয়েটার কোনো দোষ পেলাম না, পেলাম তোমার মার, আমার মার। ছেলের কথা শুনে বিষমও খেলেন ফাতেমা। রহিমা রান্নাঘর থেকে পানির গ্লাস এনে হাতে দিতে দাঁত কেলিয়ে বলে উঠল, আমি জানতাম আম্মা আপনার পানি লাগবো, লন লইয়া লন। নুরুল চৌধুরী দীর্ঘশ্বাস ছেড়ে বলে উঠলেন, বয়স্ক মাকে সন্তান হয়ে বকাঝোকা কিংবা রাগ দেখানোর সাধ্য নেই তার। এতিম মেয়েকে বাড়ির বউ করেছে, নিঃসন্দেহে উত্তম কাজটাই করেছেন। তাই বলে মেয়েটাকে ঠকানো, এটা মানতে পারলাম না। একদিক থেকে তুর্যর প্রতি গর্ববোধ করছেন মেয়েটাকে ফিরিয়ে আনার জন্য। সমাজের চোখে বউরূপে স্বীকৃতি দিয়ে চমৎকারভাবে উপস্থাপন করেছে বিধায় আজকাল কেউ কাউকে তার প্রাপ্য সম্মানটুকুই দিতে নারাজ। মেহেরিমা রান্নাঘরের সামনে দাঁড়িয়ে সবটা শুনলেন। শ্রেয়াকে তিনি কখনো ক্ষমা করতে পারবেন না। ভয় হয় সেও যদি আরিয়ানার মতো আধভাঙ্গা পরিবারকে সম্পূর্ণ ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। শ্রেয়া জানালার ধারে দাঁড়ানো, বিমর্ষ মনে স্থির নেত্রে বাহিরে তাকিয়ে। নিচে গিয়ে সবার সাথে কথা জমাতে ইচ্ছে করছে, যদিও সে অল্প স্বল্প কথা বলে। এত বড় একটা পরিবার, কিন্তু ওর সাথে কথা বলার কেউ নেই। বিয়ের পরের সকালে নাকি পরিবারের সদস্যরা নতুন বউকে ডাকতে আসে, কই কেউ এলো না। হিসাব নিকেশে সে পুরাতন বধূ, তবুও রহিমা খালার ডাক অনুযায়ী সে এখনও নতুন বধূ রয়ে গেল। অকস্মাৎ চলে পেঁচানো তোয়ালে টান পড়তে হকচকিয়ে গেল। ধুকপুক করতে লাগে বুক। ঘাড় বাঁকিয়ে তাকাতে নিষ্প্রাণ আঁখি যুগলে বিধে তুর্য ওর অতীব কাছাকাছি। সুঠাম হাতে তোয়ালে ধরে অতি নিখুঁতভাবে চুল মুছে দিচ্ছে, সযত্নে ঝেড়ে দিচ্ছে চুলের পানি। শ্রেয়া মোহগ্রস্ত নয়নে তাকিয়ে রইল, কিন্তু বহুক্ষণ ব্যাপী স্থায়ী হলো না তা। সময়ের পরিমাণটি ছিল অত্যাধিক কম, হয়তো কয়েক সেকেন্ড। তুর্যের কণ্ঠে গম্ভীরতা। এভাবে তাকালে ঘাড় সারা জীবনের জন্য বাঁকা হয়ে যাবে। মুগ্ধ হওয়ার কিছু নেই, স্বামীর দায়িত্ব পালন করছি, ভালোবাসা খুঁজতে যেও না। তীর্যক তীক্ষ্ণ তেজি কণ্ঠে শ্রেয়ার মুগ্ধ দৃষ্টি উবে গিয়ে চক্ষুকোটের একরাশ বিষাদ জড়ো হলো। শূন্য হলো মর্মদেশ। সকল যত্নে কেবল স্বামীর দায়িত্ব পালনের নিমিত্তে অবিলম্বে অন্তরাত্মা চিৎকারে বক্ষস্থল চিনচিনে করে ওঠে। অনুভূত হয় তুর্য সরে গেছে, কিন্তু যাওয়ার পূর্বে আঁচল দ্বারা ঢেকে দিয়েছে ওর উন্মুক্ত কেশ। ঘুরে দেখলো বিছানায় শটান হয়ে শুয়ে পড়েছে। ইতিমধ্যে শুয়ে পড়ল, আবার চোখের পাতে হাত রাখা। এত কম সময়ে ঘুমায় না কেউ, তা শ্রেয়ার অজানা নয়। একপাশে দাঁড়িয়ে ভাবতে লাগলো তুর্যকে ঠিক কীভাবে কথাগুলো বললে বুঝবে। ডাকলো ভয়ে ভয়ে, স্যার। এখানে স্যার নেই, আমি আছি, আমার বউ আছে, বাচ্চা কাচ্চা নেই, তবে সময় হলে ডাউনলোড হবে, রুমও দখল করবে। তুর্যের নির্লিপ্ত অভিব্যক্তিতে ভেবাচেকা খেয়ে গেল শ্রেয়া। বুঝলো অনেক মেপে মেপে কথা বলতে হবে এই লোকের সাথে, না হলে কোন দিক থেকে লজ্জার পুকুরে ধাক্কা মেরে ডুবিয়ে দেবে তা অভাবনীয়, কল্পনাহীন। রয়ে শয়ে রিনঝিনে কণ্ঠে বলতে চাইল, আমি আপনার সাথে কিছু কথা স্পষ্টভাবে বলতে চাই, সুযোগ দিলে বলবো। তুর্য হাত সরিয়ে চোখ ছোটো ছোটো করে তাকালো। কপালে কত শত ভাঁজ, হয়তো বোঝার চেষ্টা করছে, নয়তো চিন্তা করছে সুযোগ কি দেবে কিনা। সুন্দর গরনের মুখের অদল থেকে ঠাহর করে নিল শ্রেয়া। প্রতীক্ষিত হয়ে তাকিয়ে থাকলো জবাবে হ্যাঁ শব্দটা শুনল। তবে তুর্য সাথে আরও কয়েকটা বর্ণ শব্দ সংযুক্ত করলো। এখন না, দুপুরে নিরিবিলিতে শুনবো। শ্রেয়ার বলতে ইচ্ছে করলো, রুমে কি নীরবতার অভাব, অনটন?
এত রুক্ষ কেন আপনি স্যার? ভালোবাসি বুঝে ফেলেছে বলেই রুষ্ট ব্যবহার করছেন? দরজার ঠক ঠক আওয়াজে নড়ে চড়ে উঠল ও। দরজা তো ভেজানো ছিল, তুর্য ঢুকে লাগিয়ে দিয়েছে কি? মন্থর গতিতে পৌঁছে খুলতেই দেখে প্রিয় লাল একটা শাড়ি পরে ঘোমটা দিয়ে একগাল হাসি নিয়ে উপস্থিত, সঙ্গে আয়ুষী। দুজনেই ওকে ঠেলে রুমে উকি দিয়ে তুর্যকে শোয়া অবস্থায় দেখে যেই প্রশ্নটা করলো তাতে লজ্জায় কেঁপে উঠল শ্রেয়া। চাপা সরে বলল, কী ধরনের প্রশ্ন প্রিয়? শুনবেন উনি? ভাসুর আর যাকে নিয়ে এমন কথা বলছিস নির্লজ্জ মেয়ে। প্রিয়র নরম ওষ্ঠ জুড়ে হাসি খেলে গেল। শ্রেয়াকে টেনে রুমের বাইরে আনতে শুনতে পায়, আমার বউকে প্রশ্ন করে মেরো না আবার, বেচারি অনেক লাজু ও ভীতু টাইপের। লজ্জায় মাথা কেটে যাওয়ার উপক্রম শ্রেয়া। প্রিয় ও আয়ুষী তুর্যের কণ্ঠ শুনে দমে গেলেও পর মুহূর্তেই শ্রেয়ার দিকে তাকিয়ে হাসি চেপে রাখার আপ্রাণ চেষ্টা করে। বিফলে গেল না প্রয়াস। দরজা বাহির থেকে টেনে ভিড়িয়ে দেয় শ্রেয়া। প্রিয় ফিসফিস করে বলে, আমি তো ঠিকই বলেছি, রুম থেকে বের হোসনি না? মনে হয় না স্যার তোকে বের হতে দিয়েছে? দেখলি না এখন কেমন করে বলল? ইস, কি ভালোবাসা! আর আমি তোর বান্ধবী ছিলাম, থাকবো, সো আমার একটা হক আছে। চল আয়ুষীর রুমে চল, গোপন কথাগুলো সেরে নিই। শ্রেয়া সাদামাটা বাক্য, যাব না। চুপ থাক বলে টেনে টুনে আয়ুষীর রুমে নিয়ে গেল প্রিয়। তুর্যের রুমের সাথেই ওর রুমটা। আয়ুষীকে বলল, তুমি একটু আমার জন্য পানি নিয়ে আসবে? অধৈর্যরা প্রশস্ত করে আয়ুষে চলে গেল। শত হোক প্রিয় ননদের সামনে তার ভাইয়েদের কথা বলতে পারবে না। কেমন যেন লাগে। আয়ুষে প্রস্থান ঘটাতে তার কণ্ঠে প্রবল উৎকণ্ঠা। স্যার তোকে খুব ভালোবাসে তাই না শ্রেয়া? রাতে অতীত নিয়ে কিছু বলেছে? তুই খুশি তো এখন? শ্রেয়া মনের বিরুদ্ধে গিয়ে মস্তিষ্কের সাড়া মেনে নিল। মাথা নেড়ে হ্যাঁ বলল, হাসল স্মিত। সাথে সাথে প্রিয় ওর শাড়ির আঁচল কিছুটা টেনে গলার নিচের অংশ হতে সরিয়ে লাজুক ভঙ্গিতে বলে, এটাই আমাকে ওকে দিয়ে জানান দিয়েছিল, স্যার তোকে আপন করে নিয়েছে। প্রিয়র চাহনি অনুসরণ করে নিজের গলার নিচে বুকের ঠিক উপরের অংশে চোখ রাখল। ভালোভাবে দেখতে না পেরে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। নিমিষে রক্ত হিম হয়ে গেল। বুকে বজ্রপাত পড়ল যেন, কামড়ের গাঢ় চিহ্ন। শ্রেয়ার নিশ্চল চাহনি আয়নার দিক। কথার স্বাধীনতা কিছু সময়ের জন্য হারিয়ে গেল। বিশুদ্ধ বর্ণনা দিচ্ছে কামড়ের দাগটা, কারো কাছে আসার, তীক্ষ্ণ দাঁতে ওর কোমল ত্বক ছুঁয়ে দেওয়ার বিবৃতি। দৃষ্টির নড়চড় হলো। আর একটু গাঢ় দৃষ্টি আঁখিপাত করতে চক্ষুগোচর হয় রংলেপন। রক্ত জমাট বেঁধে লালের প্রলেপ পড়েছে কামড়ের অংশে। এতক্ষণে মনে পড়ে যায় এই কারণবশত গোসলের সময়টা পানির সংস্পর্শে গলার নিচের অংশে জ্বালা করছিল অত্যধিক। কিন্তু মাথায় সহস্র চিন্তার বিচরণ ছিল বলে খেয়ালই করেনি। তাছাড়া আরেকটা কথা মন পিঞ্জেরায় বন্দি হতে অন্তঃস্থল কেঁপে ওঠে শ্রেয়া। ভোর হবে নাকি গহন রাত্রি ওর সঠিক জানা নেই, তবে হঠাৎ তার তীব্র ব্যথা অনুভব করেছিল ঘুম ঘুম অবস্থায়। কিন্তু চোখের পাতায় যে আধার হয়েছিল তা সরিয়ে দেখা হয়নি আর কিছুই। তারপর কি হলো, কে কামড় দিল, তাতে এমন বেশ সন্দিহান সে। ছোটকাল থেকে গাঢ় ঘুমের অভ্যেস। কক্ষে হাজারো শব্দ খেলা করলেও সহজে ঘুমটা ভাঙে না। অভ্যাসবশত পূর্ণ হলে আপনি আপনি জেগে ওঠে ও, হয়তো অন্য কারো সাহায্যে। পরিণামে জ্বলন বেদনা ভুলে ঘুমে মাতাল হয়ে পড়ে। হুট করে মাথায় চেপে বসে তুর্যের নামখানা। শত শত অনুভূতিতে থমকে যায় শ্রেয়ার হৃদযন্ত্রের ক্রিয়া প্রতিক্রিয়া। চোখের দৃষ্টি নিম্নে মেলে ধরে, জোরালো নিঃশ্বাস ছাড়ে। না, কখনোই তুর্য এমন করবে না। সে তো তাকে প্রেমের চোখে আঁকে না, কেবল মর্যাদা দেয় স্ত্রী রূপে। নিজ থেকেই কথার তালে বুঝিয়ে দিয়েছে স্পষ্টত প্রেম মিশিয়ে না, ছুঁয়ে কাছে টানবে না কখনো। যা হবে, যা করবে তা শুধুই স্বামীর দায়িত্ব পালনে। কোনো কালেই স্বামী রূপে প্রেমিক হয়ে উঠবে না। কিন্তু এ দাগের উৎপত্তি কোথা থেকে, তাই ঠাহর করতে পারছে না ও। প্রিয় পেছনে এসে দাঁড়িয়েছে। ভ্রূনাচে উৎফুল্ল কণ্ঠে বলে, আমার খুব ভালো লাগছে। উল্টো বাসর রাতে চিন্তা করছিলাম স্যার তোকে সম্পূর্ণভাবে মেনে নেবে কিনা। এখন অনেক অনেক শান্তি লাগছে। আমরা ভাগ্যবতী শ্রেয়া, দুজনেই দুটি সুদর্শন প্রেমিক পুরুষ পেয়ে গেলাম। দুই বান্ধবী এখন যা। প্রতি উত্তরে শ্রেয়া ম্লান হাসে। সতর্কতার সহিত ঢেকে নিল ক্ষতস্থানটি। পাছে যদি কারো চোখে পড়ে যায় সেই জন্য। ভেজা চুলগুলোর উপরে ঘোমটা জড়িয়ে দেয়। কণ্ঠ নরম তেজহীন। একটু সরম কর প্রিয়। রাতারাতি কেমন নির্লজ্জ হয়ে গিয়েছে, জামে করে দিয়েছে প্রিয়র নির্বিকার অভিব্যক্তি। শ্রেয়ার চোখ ছানা ভরা। প্রিয়র কথাতে নয়, দরজায় দাঁড়ানো আয়ুষীকে দেখে। মেয়েটা শুনে ফেলেছে বোধ হয়। কেমন মিটমিট করে ঠোঁট যুগল চেপে হাসছে। গলা ঝাড়লেও আয়ুষের দিকে তাকিয়ে ওঠানো সরে ডাকে, ওইখানে দাঁড়িয়ে আছো কেন, আসো। আয়ুষের আনন্দিত গলা ও নির্লিপ্ত জবাব, ভাবিদের গোপন কথা শুনছিলাম। প্রিয় ও শ্রেয়া একে অপরের দিকে তাকিয়ে লজ্জায় লাল নীল হয়ে যায়।
আয়ুষী ওদের দুজনের এক হাত করে দুটো হাত টেনে ধরে বলল, মা নিচে নিয়ে যেতে বলেছে তোমাদের। নাস্তার টেবিলে উপস্থিত হতে হবে 3 মিনিটে। চলো চলো। অবরত মস্তকে প্রিয় শ্রেয়ার নিচে আসে আয়ুষীর সঙ্গে। মাথা উঠিয়ে দেখার সাহস পাচ্ছে না। শ্রেয়ার ভয় করছে। সবাই কীরূপ ব্যবহার করবে ভাবছে। বিশেষ করে তুর্যের বাবার কথা চিন্তা করছে। সবার সঙ্গে পূর্বে একটু একটু কথা হলেও ওনার মুখোমুখি কখনো হয়নি সে। দেখে গম্ভীর ধাঁচের লোক তা আজ করে ফেলে। ত্রিহার কণ্ঠস্বরের আওয়াজে হেঁটে ডাইনিং টেবিলের কাছাকাছি আসলো। সালাম দিল সবাইকে উদ্দেশ্য করে। কে আছে কারা আছে দেখেনি শ্রেয়া, তবে আন্দাজ করে নিল সকলের খাবারটি টাইমে অবশ্যই পরিবারের প্রত্যেক সদস্য থাকবে। গমগমে স্বরে কেউ একজন ওর সালামের জবাব দিয়ে বলে, বসো। কণ্ঠটার সাথে আগে কখনো পরিচিত হয়েছে বলে মনে হয়নি শ্রেয়ার। জড়তা সংকোচ নিয়ে দৃষ্টি তুলে তাকায়। প্রথমে অবলোকন করে নুরুল চৌধুরীর চেহারা। তৎপর দেখে ওনার পাশের চেয়ারে ওনার অর্ধাঙ্গিনী মেহেরিমা চৌধুরী। সালামের জবাবটা নুরুল চৌধুরী দিয়েছেন। বুঝতে বেগ পোহাতে হলো না ওর। ত্রিহার দাঁড়াতে চেয়ারে বসতেই ওর পাশের চেয়ার টেনে বসলো তুর্য। আজকালকার মেয়েরা স্বামী ছাড়াই খেতে বসেছে। বাহ, এটাও শেখাতে হবে আমার। আচমকা গাম্ভীর্য মিশ্রিত স্বরে চাপা কথায় ঘাট আলতো বাকিয়ে চাইল শ্রেয়া। তুর্য প্লেটে পরোটা নিয়ে একটু একটু ছিঁড়ে খাচ্ছে। চোখে মুখে গম্ভীরতা। একবারও ফিরে তাকাচ্ছে না। এখন যেন খাওয়াটাই অতীব জরুরি। অথচ সেকেন্ড সময় আগে একটা বাক্য শুনিয়ে দিল। এই ছেলের মতিগতি বুঝতে যদি কোনো ক্লাস করানো হয়, তাও নির্দ্বিধায় মনোযোগ সমেত করবে ও। শ্রেয়া নিজের প্লেটে শ্বশুরকে পরোটা তুলে দিতে দিতে থমকে যায়। স্তব্ধ হয়ে পড়ে চোখজোড়া। নুরুল চৌধুরী আরও একটা পরোটা দিয়ে বললেন, খাবার টেবিলে মনোযোগ সহকারে খাবার খাওয়া উচিত। খাও। কখনো ভাবিনি ও যে কথা বলবেন তিনি। সবার দিকে তাকিয়ে দেখে সবার উৎসুক দৃষ্টি ওর দিকেই নিবদ্ধ। কেবল দুটো মানুষ বাদে, প্রথমজন তার স্বামী ও দ্বিতীয়জন শাশুড়ি। মেহেরিমা তাকিয়েছিল এক পলকে, তবে সেটা ছিল তীক্ষ্ণ রোষপূর্ণ চাউনি। অল্প স্বল্প খেলো। পেটটা গুড়গুড় শব্দ সৃষ্টি করছিল বারংবার। কারো কর্ণকুহর হবার আগে দমানোর জন্য পেটে পরোটা চালান করে। সবার খাওয়া শেষ হওয়ার পর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় ও। রহিমা পান খাওয়া লালচে দাঁতগুলো প্রদর্শন করে বলল, বসার ঘরে চলো নতুন বউ। বড় সাহেব তোমার কি যেন বইব। শ্রেয়া ভীতিগ্রস্ত হয়ে পড়ে। বুকটা কেঁপে ওঠে। ড্রিম ড্রিম শব্দ তুলে না জেনে কী বলে নুরুল চৌধুরী। ছোট ছোট পা ফেলে রহিমার সাথে আসে। সোফায় সারিবদ্ধভাবে বসে আছে সকলে। ভাবে মনে হচ্ছে সালিশ বসেছে। বিচারক নুরুল ও অপরাধী শ্রেয়া। অসহায় দৃষ্টিতে চাইতেই দেখে তুর্যও বসে আছে। একটা নিউজ পেপার প্রশস্ত করে ধরে রেখেছে মুখের সামনে, যার দরুন চেহারার আকৃতির দৃষ্টি বোঝা মুশকিল। শ্রেয়ার পা শক্তিহীন হয়ে দেহ টলটলে পড়বে অবস্থা। ভরসাযোগ্য কোনো মানুষ খুঁজে পাচ্ছে না সে। ইশারায় বলবে, দুর্বল হয়ে পড়ছে কেন? আমি আছি না। অভাব বোধ করে অনতিবিলম্বে দীর্ঘ নিঃশ্বাস মুক্ত করতে চায় সে, কিন্তু ভয় ও মানুষের সমাগমে পারে না। নুরুল চৌধুরীর কণ্ঠস্বর কর্ণধার হওয়া মাত্র সোফায় বসলে ওনার আদেশ মোতাবেক, ঠিক প্রিয়র সান্নিধ্যে। সঙ্গে সঙ্গে তিনি আবারও মুখ খুললেন, শুনেছি তুমি আমাদের এতিমখানায় বড় হয়েছ। আমার মা তোমাকে সেখান থেকে পছন্দ করে বউ করে আনে। তারপরের দিন তুমি স্বামী পাগল বলে পালিয়েছিলে। ভয়ে পালিয়েছিলে নাকি ইচ্ছে করে? শ্রেয়া নির্বাক। জানতো এমন প্রশ্ন ওর পিছু ছাড়বে না। চোখ বুজে চুপ রইল অনেকক্ষণ। এই কথাগুলো শুনলে ওর ভেতরটা দুমড়ে মুচড়ে যায়। নিজেকে সংবরণ করে জবাব দেওয়ার চেষ্টা করে। কণ্ঠস্বর নিষ্প্রভ, ভয়ে। নুরুল চৌধুরী মুখের কাঠিন্যতা বজায় রেখে বললেন, এটাই স্বাভাবিক। তোমাকে আমার পরিবার ঠকিয়েছে, তার জন্য আমি লজ্জিত। তবেও একটা কথা বলবো, বাড়ির বউ যখন হয়েছ, সংসার ভাঙার নয় বরং করার চেষ্টা করবে। তোমার মতোই কেউ একজন সরলতার সুযোগ নিয়ে আমার সংসার অর্ধেক ভেঙে দিয়ে আমার কলিজা ছিন্ন ভিন্ন করে দিয়েছে। তুর্যের চোয়াল শক্ত হয়ে এলো। পেপারটা ছুঁড়ে মেরে সম্মুখে রাখা ছোট্ট টেবিলটার দিক। কণ্ঠনালী রাগে শক্ত হয়ে ওঠে তার। আপনি আমার বউয়ের সাথে নরম গলায় কথা বলুন বাবা। নুরুল চৌধুরী তেতে উঠলেন। আমি কি খারাপ কথা বলেছি? হ্যাঁ, সবাইকে এক পাল্লায় কেন মাপবেন আপনি? সহজ সরল চেহারার মেয়ে মানেই খারাপ? ধারণা পাল্টান। আমি বলিনি তোমার বউ তেমন। শ্বশুর হিসেবে উপদেশ দিতে পারবো না? পারবেন, তবে মায়া দেখিয়ে। আমার বউ যদি কখনো আপনার সংসার ভাঙার চেষ্টা করে, তাহলে ভাইয়ের মতন আমি সহ্য করব না, একদম মেরে পুঁতে দিব। কিন্তু আমি জানি ও কখনো এমনটা করবে না। ওকে আদর করে কথা বললে আমি খুশি হব। বাবা মায়ের স্নেহ পায়নি ও। আপনারা ওকে সেটা দিলে আপনাদের জন্য জীবন দিতেও দুবার ভাববে না, তা আমার দৃঢ় বিশ্বাস। সবাই চুপচাপ ভঙ্গিতে বাবা ছেলের তর্ক দেখছে। তাছাড়া উপায় নেই। শ্রেয়ার অত্যন্ত কষ্ট হচ্ছে এসব দেখে। প্রিয়র হাতে হাত রেখে মলিন মুখে বসে রইল। শ্বশুরও ওকে দেখতে পারে না।
দোষী বলে সাব্যস্ত করেনি, তবে অন্য কোনো কারণে হয়তো। নুরুল চৌধুরী গলা ঝেড়ে বললেন, আমার কাউকে কষ্ট দেওয়ার ইচ্ছে নেই। আমি শুধু চাই আমার পরিবার যেন না ভাঙে, তাই একটা কথা বলা। আসি। কথাগুলো বলে তিনি বেরিয়ে আসলেন। মেহেরিমা আসলেন পিছু পিছু, কিন্তু তাকে অগ্রাহ্য করে গাড়িতে বসলেন। গত রাত থেকে কথা বন্ধ করে দিয়েছেন স্ত্রীর সাথে। জীবনে হারিয়ে হারিয়ে তিনি আজ পাষণ্ড হয়ে উঠেছেন। শ্রেয়াকে অভদ্র খারাপ মেয়ে মনে হয়নি, কিন্তু বিশ্বাসও করতে পারছেন না। তাই আগে থেকে ওয়ার্নিং দিয়ে দিলেন, যেন পরবর্তীতে পরিবারের কোনো দুঃখের কারণ সে না হয়। বিছানার এক কোণে বসে বসে শ্রেয়া শ্বশুরের কথাগুলো মনে মনে আওড়াচ্ছে বারবার। মানুষটাকে কঠোর লাগেনি, কঠিন হবার অভিনয় করছিল যেন, কিন্তু কী কারণে? আর তুর্য ও তার বাবার মধ্যে অন্য কোনো ব্যক্তিকে নিয়ে কথা কাটাকাটির সূচনা ঘটেছিল। কোনো প্রকার শক্তি খরচ না করে শ্রেয়া ধরে ফেলে সবটা তুর্যর বড় ভাই, কী যেন নাম, তুহাস, ও তার বউয়ের সাথে জড়িত। কী এমন হয়েছিল যার ফলে পরিস্থিতি এরকম হয়েছে? হিমেল হাওয়ার কক্ষের সাদা পাতলা পর্দাগুলো উড়ছে। সুরসুর করে এসে ছুঁয়ে দেয় শ্রেয়ার আধো ভেজা উন্মুক্ত কেশ। সূক্ষ্ম নিঃশ্বাস ফেলে সামনে তাকাতে সৌষ্ঠবপূর্ণ দেহের মানুষটাকে দেখে, পেট মোচড় দিয়ে ওঠে। প্রগাঢ় দৃষ্টিতে তুর্য চেয়ে আছে। কপাল কুঁচকে ধারালো কণ্ঠে প্রশ্ন করে, কী ভাবছ? তৎক্ষণাৎ শ্রেয়া কম্পনরত কণ্ঠে এলোমেলো বাক্যে উত্তর সাজায়, ভাবছি কিছু না। তুর্যের কপালে বলি রেখার ভাঁজ পড়ল। দ্রুত বেগে এসে সুঠাম দেহখানি এলিয়ে দেয় শ্রেয়ার পাশে। ঘাড় হালকা কাত করে গম্ভীর স্বরে বলল, আমার পা টিপে দাও তো। শ্রেয়া হতভম্ব, ভুলভাল শুনছে কি? কিন্তু না। তুর্য গর্জে উঠল পুনশ্চ, ঠিক কতবার বলতে হবে? বউ বানিয়ে এমনি এমনি আনিনি, প্রতিসেবা করো। ধরে নাও তুমি আগেকার যুগের অবলা নারী। নাও স্টার্ট। হনহন করে বিছানা ছাড়ল শ্রেয়া। তুর্যের পায়ের কাছে আসতে মেয়েটার হৃদস্পন্দন থেমে যাওয়ার অভিপ্রায়। তেষ্টা পেয়ে বসে, ধবধবে ফর্সা পায়ে কালো কালো গ্লোমোস। দুর্বল হাত দুটো বাড়িয়ে গুটিয়ে নেয়। আর চোখে তুর্যের দিকে চাইতে অক্ষিপটে ভেসে ওঠে তুর্যের কঠিন মুখভঙ্গি। নিরুপায় হয়ে ভয়ে ভয়ে হাত দেয়, চাপ দিতে থাকে আস্তে ধীরে। তখনই শোনা গেল রাগান্বিত কণ্ঠস্বর, শরীরে শক্তি নেই? মনে হয় তুলে উড়ে এসে ছুঁয়ে যাচ্ছে আমার পা। তোমার শক্তির পরখ করে যা বুঝলাম, আমার ভবিষ্যৎ অন্ধকার। অগ্নিময় দৃষ্টি নিক্ষেপ করে তুর্য রুম ত্যাগ করে। বুকে হাত দিয়ে থম মেরে বসে থাকে শ্রেয়া। শ্বাস ফেলতে ফেলতে বিছানায় মাথা এলিয়ে বসে। তখনই হাতে প্লেট নিয়ে ঘরে ঢোকে তুর্য। শ্রেয়ার দিকে বাড়িয়ে দিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, তাড়াতাড়ি খেয়ে শেষ করবে। প্লেট ভর্তি গরম ভাত ও তরকারি। শ্রেয়া ঢোক গিলে। মুখ থেকে অস্ফুট স্বরে মনের ভাবনা বাহিরে উন্মুক্ত হয়, এত ভাত খেতে পারবো না স্যার। তাহলে আমাকে গিলে খাও। পারবে? হয় ভাত নয় আমি, কোনটা? তুর্য নাকি ভাত? অবশ্যই আমি বেশি টেস্টি। দাঁতে দাঁত চেপে বলে উঠল তুর্য। শ্রেয়ার কর্ণে আগুন জ্বলছে, হাত চলছে ভাতের প্লেটে। লজ্জা শরীরের ভাজে ভাজে স্পর্শে করে শিহরণ জাগিয়ে তুলেছে। যত তাড়াতাড়ি সম্ভব খাওয়া চালিয়ে শেষ করার আপ্রাণ চেষ্টা। কোনো মতে ভাতগুলো গিলে আঙুল চেটে পুটে দাঁড়িয়ে বলল। প্লেট রেখে হাত ধুয়ে আসে। তুর্য বালিশে মাথা ঠেকে আছোয়া হয়ে বসে। একটু একটু করে এগিয়ে গিয়ে আহত স্বরে জিজ্ঞেস করলো, পা টিপে দেবো স্যার? চট করে উঠে দাঁড়ায় তুর্য। চলে আসে শ্রেয়ার স্বর্ণ কেটে। অন্তিকরণের বেসামাল ধুকপুকানিতে শ্রেয়া পিছিয়ে যেতে চায়, কিন্তু পারে না। তুর্য ক্রমশ ঝুঁকে আসলো ওর গলার কাছে। তুর্যের তপ্ত নিঃশ্বাস ঢেউ সৃষ্টি করে সমগ্র সত্তায়। উতাল পাতাল ঝড় বইছে ভেতরে। কামড় দিল কে? এত গভীর প্রেমের বিষ কে ছড়ালো? শ্রেয়ার লজ্জায় কোঁকড়ে যায়। জড়সড় হতে চায় জীর্ণ শীর্ণ দেহটা। বাঘারা হয়ে মাথা নাড়ে, অর্থাৎ জানে না ও। তৎপরে দেখতে পায় তুর্যের ওষ্ঠে ফিচেল হাসি। ঝুঁকে থাকা অবস্থায় আফসোস করে, এর জন্যই রহিমা খালাকে বলেছিলাম আমি আসার আগে রুম ভালো মতো পরিষ্কার করতে। কিভাবে করেছে কে জানে। ইঁদুরগুলো সুন্দরের মোহে পড়ে আমার সম্পদে হস্তক্ষেপ করলো। সর্বনাশ করলো তোমার। শ্রেয়া যেন আকাশপথ ভুলে ধরণীতে ধপ করে ছিটকে পড়ল। অবাক কণ্ঠে বলে উঠল, ইঁদুর? তুর্য সরে এসে ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স বের করতে করতে জবাব দেয় গাঢ় সরে, ভেবো না বড়লোকের বাসায় ইঁদুর কোত্থেকে আসবে। কত দিক থেকে যে চলে আসে টেরও পাবে না। ইঁদুরকে এভাবে আকৃষ্ট করলে নিজের প্রতি উদম অঙ্গ দেখো, প্রতি রাতে না আবার কামড় দেয়।